আজকের এই পর্বটা বিচার ব্যবস্থার ওপর থেকে কেন মানুষের বিশ্বাস ক্রমাগত কমে যাচ্ছে। যে কোনো তদন্তকারী সংস্থা, সেটা পুলিশ হোক বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্যের হোক বা কেন্দ্রের, যেখানকারই হোক না কেন, তাদের উপর মানুষ কেন ভরসা রাখতে পারছেন না। একের পর এক দুর্নীতি বা অপরাধের ঘটনা ঘটছে, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন এবং তারপর সাধারণ মানুষ আমাদেরও কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে এবং বলা হচ্ছে গোল গোল ঘুরিয়ে সব হবে, বিচার হবে, শাস্তি হবে, সব হবে, কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না। ক্রমাগত শুধু আশ্বস্ত করা হচ্ছে হবে, শুধু বিশ্বাস রাখো, ভরসা রাখো, ধৈর্য রাখো। এই নিয়েই আজকের পর্ব। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা বারবার যে জিনিসটা দেখতে পাই যে আমাদের রাজ্যে একের পর এক বড় বড় দুর্নীতির ঘটনা, সেখানে গ্রেপ্তার, সেখানে বিচার পাওয়া, কাউকে বিচার দেওয়া বা শাস্তি দেওয়া তো অনেক দূরের কথা, একটা চার্জশিট দিতে পর্যন্ত তদন্তকারী সংস্থার মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তারা একেবারে হয়রান হয়ে যাচ্ছে, বছরের পর বছর ঘুরে যাচ্ছে, একটা চার্জশিট তারা জমা দিতে পারছে না। এবং এখানেই আমি আপনাদের সামনে দুটো উদাহরণ সামনে রাখছি। লেট মি গিভ ইউ টু এক্সাম্পলস, একটা রাজ্যের এবং একটা কেন্দ্রের, এবং সেখানেই আপনি দেখুন যে শুধু চার্জশিটটুকু পর্যন্ত পৌঁছাতে কি পরিস্থিতি হচ্ছে তদন্তকারী সংস্থার। বিচার পাওয়া বা শাস্তি পাওয়া তো অনেক দূরের কথা। আপনারা জানেন 2022-এর জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে, এবং তারপর থেকে তিনি জেলে রয়েছেন। একাধিক মামলা, তার মধ্যে অনেকগুলো মামলাতে তিনি জামিন পেয়েও গেছেন, কয়েকটায় পাননি, সেই জন্য এখনো পর্যন্ত জেলে রয়েছেন। তো জানা যাচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রুপ সির যে দুর্নীতির মামলাটা ছিল সেখানে কিছুদিন আগেই তাদের ফাইনাল চার্জশিট জমা করেছে, এবং এইবার জানা যাচ্ছে যে সিবিআই এর তরফ থেকে একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে দুর্নীতি ছিল সেই মামলার ক্ষেত্রে ফাইনাল চার্জশিট জমা করা হয়েছে, এবং সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী সহ আরো অনেক জনের, প্রায় 21 জনের নাম রয়েছে এই চার্জশিটে। কিন্তু এবার কথাটা হচ্ছে, আজকের দিনে যখন আদালতে এই দুর্নীতির মামলা উঠেছিল, তথাকথিত সমস্ত নির্দোষেরা পৌঁছে গিয়েছিলেন সেখানে হাজিরা দিতে। কেউ ভার্চুয়াল হাজিরা দিয়েছেন, কেউ আবার সশরীরে গিয়ে হাজিরা দিয়েছেন, এবং তাদের বক্তব্য তারা তো কিছুই করেননি, তাদের কেন শুধু ধরে রাখা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই চার্জশিট ফাইনালি যখন জমা দিয়েছে, তারপরে দাঁড়িয়ে এদের বক্তব্য আমরা তো নির্দোষ। পার্থ চট্টোপাধ্যায় যেমন আজ আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। কেন? কারণ আমি তো কিছু করিনি, আমাকে তো ভুলভাল কারণে এখানে আটকে রেখে দিয়েছে, আমার তো কোনো দোষ নেই, আমি তো সম্পূর্ণ নির্দোষ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন, আমার মক্কেলের নাম সিবিআই এর এফআইআর এবং প্রথম চার্জশিটে তো ছিলই না, তাহলে আমার মক্কেলকে কেন এইভাবে আটকে রাখা হবে? তাকে এই মামলা থেকে আপনারা ছেড়ে দিন, মামলা থেকেই আপনারা অব্যাহতি দিয়ে দিন। তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি যে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ তো বটেই, সিবিআই এর সমস্ত যা দাবি সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আনন্দবাজারে আজ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের যে কথোপকথন সেই জিনিসটা তুলে ধরা হয়েছে সামনে। আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে স্যার, আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। ওয়ান্স অ্যাগেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন বিচারপতি বিশ্বরূপ শেঠকে উদ্দেশ্য করে, স্যার, আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। 2022-এর পর থেকে যা যা ভিজুয়াল আমরা দেখেছি, যা যা ঘটনা দেখেছি, সেগুলো একটু মাথায় রাখবেন। পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার এবং সেই বান্ডিল টাকা গয়না উদ্ধার, তারপর কত রকমের দুর্নীতির অভিযোগ, কত বড় বড় সমস্ত দুর্নীতি সবকিছু সামনে উঠে এসেছে, কত টাকা নয় ছয়, কত মানুষের জীবন নষ্ট, যার জের আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। সেই মামলার অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আজ বলছেন আদালতে বিচারপতিকে উদ্দেশ্য করে, স্যার, আমি তো শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। এরপর পার্থ চট্টোপাধ্যায় বলছেন, আমার সামাজিক সম্মান আছে, 25 বছর ধরে একটা অঞ্চল থেকে 5 বার আমি জিতেছি, আমি একটি জায়গায় নজরদারির দায়িত্বেও ছিলাম। এই ধরনের কাজ যারা করেছে তারা মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। ওয়ান্স অ্যাগেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন, এই ধরনের কাজ যারা করেছে তারা মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে, তিনি তো নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, এই হচ্ছে তার বক্তব্য। পার্থ চট্টোপাধ্যায় এরপর আদালতকে উদ্দেশ্য করে বলছেন, আমায় মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন, জেলের অন্ধকারে রেখে আমায় সুযোগ দেওয়া হয়নি, আমি যাদের নিয়োগ করেছি বলে বলা হচ্ছে তাদের আমি নিয়োগ করিনি, এসএসসি নিয়োগ করত, অশোক সাহা আগে থেকেই ওখানে কাজ করতেন, আমি মন্ত্রী হওয়ার আগেই সুবীরেশ ভট্টাচার্য ওখানে চেয়ারম্যান ছিলেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় আমি আসার আগেই ওখানে ছিলেন, যারা অন্যায় করেছেন তাদের কিচ্ছু হচ্ছে না, আমার দোষটা কোথায়? ওরা দোষ করলে আমি সরিয়ে দিতাম, কিন্তু সেটা নিয়মে নেই।
এতক্ষণেও যদি আপনি পরিষ্কার বুঝতে না পারেন পার্থ চট্টোপাধ্যায়ের সুরটা কিরকম, তিনি একটাই কথা বলছেন, তিনি তো নির্দোষ, তিনি কি করে জানবেন কোথায় কি হয়েছে, এবং তিনি কাউকে নিয়োগ করেননি, কোনো দুর্নীতি করেননি, কোনো অন্যায় করেননি, তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। তাহলে দোষীটাকে পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, তারা তো কিছুদিন আগে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন, তারা হাজিরাও দিয়েছেন আদালতে যখন চার্জ গঠন হচ্ছিল, এই মামলা যখন উঠেছে, তো তারা কি দোষ টোষ করেছেন কিছু? না, তারাও নির্দোষ। এই তো পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারীর তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তারা বলছেন আদালতে দাঁড়িয়ে যে আমার মক্কেল তো কোনো দোষ করেননি, অঙ্কিতা অধিকারী সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, আর অঙ্কিতা অধিকারী যখন চাকরি পেয়েছেন পরেশ অধিকারী তখন কোনো পদেই ছিলেন না, তাহলে প্রভাবিত করার কোনো প্রশ্নই তো উঠে আসছে না, কি করে তিনি প্রভাব খাটাবেন? অঙ্কিতা অধিকারী তিনি কিভাবে চাকরি পেয়েছেন? দুর্নীতি করে তিনি অযোগ্য, তিনি চাকরি পেয়েছেন, তার চাকরি চলে গেছে, আদালতে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি ভুয়ো চাকরি পেয়েছেন, তিনি অযোগ্য প্রার্থী, তাও চাকরি পেয়েছিলেন, বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এমনকি এসএসসির তরফ থেকে সম্প্রতি যে অযোগ্যদের তালিকা বের করা হয়েছে সেখানে পর্যন্ত অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে। তিনি এই মামলায় আদালতে দাঁড়িয়ে তার আইনজীবী বলছেন যে অঙ্কিতা অধিকারী তো সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, পরেশ অধিকারী সেই সময় কোনো পদে ছিলেন না, তাহলে তিনি কিভাবে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি দেবেন? অর্থাৎ তারাও সম্পূর্ণভাবে নির্দোষ। তাহলে পার্থবাবু নির্দোষ, পরেশবাবু নির্দোষ, অঙ্কিতা দেবী নির্দোষ, এরা সকলেই নির্দোষ। সবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফাইনাল চার্জশিট দিতে পেরেছে। এরপরে এই যে বিচার প্রক্রিয়া শুরু হবে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে, কারণ চার্জশিট দেওয়া মানেই তো ফাইনাল হয়ে যাওয়া নয়, বিচার হয়ে যাওয়া একেবারেই নয়। চার্জশিট দেওয়া মানে এতদিন ধরে যা যা খোঁজাখুঁজি পর্ব চলছিল সে সমস্ত শেষ করে আমরা চার্জ গঠন করলাম, এরপরে সাক্ষীদের বয়ানের রেকর্ড করা শুরু হবে, ট্রায়াল শুরু হবে, বিচার প্রক্রিয়াটা এইবার শুরু হবে। সবে দোকান গোছানো শেষ হলো, এইবার ফিতে কাটা হবে। এবার আপনি তাহলে বলুন, এই যে একের পর এক চার্জশিট দিতে যত দিনে সিবিআই টাইম লাগিয়েছে, যতটা দেরি করেছে, তার মধ্যে একের পর এক লোকজন জামিনে মুক্ত হয়ে গেছেন এবং এখন তারা দাঁড়িয়ে বলছেন আমরা তো নির্দোষ, আমাদের ছেড়ে দিন, মামলা থেকে অব্যাহতি দিন, সবাই নির্দোষ, একের পর এক সবাই এই কথা বলছেন। তা এই নির্দোষরা সত্যি সত্যি নির্দোষ নাকি তাদের কোনো দোষ আছে? যদি তাদের কোনো শাস্তি হয়, বিচার প্রক্রিয়া শেষ হয়, সেটা করতে এখন আরো কত বছর সময় লাগবে? 2 বছর, 3 বছর, কত বছর আপনি জানেন? আপনার কোনো আইডিয়া আছে? এর মধ্যে আরো যারা কজন বাকি রয়েছেন তারাও জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাবেন না, তার কোনো গ্যারেন্টি রয়েছে? কিছুই আমাদের কারুর জানা নেই। যাকগে, একদিকে যখন এই পরিস্থিতি, তখন আরেক দিকে আমাদের রাজ্যের দিকে যদি আপনি আসেন, এই চার্জশিট বস্তুটা দেখতে কেমন হয় এখনো পর্যন্ত জানতেই পারলেন না তামান্নার বাবা মা। ছোট্ট তামান্নার কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস থেকে ছুঁড়ে দেওয়া হয়েছিল একটি বোমা এবং সেই বোমা বুকে লেগে মারা গিয়েছিল ছোট্ট মেয়েটি তামান্না। তামান্নার বাবা মা আজ পর্যন্ত চার্জশিট পাননি। পুলিশ, আমাদের রাজ্য পুলিশ তদন্ত করছে, তারা আজ পর্যন্ত এই ঘটনার চার্জশিট তৈরি করে দিতে পারেনি। আপনাদের যদি কারুর তামান্নার কথা মনে না থাকে, যদি ভুলে গিয়ে থাকেন, ছোট্ট করে মনে করিয়ে দিই, তামান্না মারা যাওয়ার পরে তার বাড়িতে তার বাবা মায়ের সামনে হুমায়ুন কবির গিয়ে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যিনি প্রাক্তন আইপিএস অফিসার, তিনি গিয়েছিলেন এবং তিনি গিয়ে তামান্নার মাকে, মেয়ে মরা মায়ের হাতে একটা কমলা রঙের খাম দিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, এবং বলেছিলেন যে এই খামটার মধ্যে কিছু টাকা আছে আর আমার ফোন নম্বরটা রয়েছে। সেই খাম দেখে চিৎকার করে উঠেছিলেন তামান্নার মা এবং বলেছিলেন কি করছেন এটা, কেন এনেছেন, কেন এনেছেন এই টাকা, কেন করছেন, এরকম করবেন না, আমার টাকা চাই না, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার টাকা চাই না। তামান্নার মা প্রথম দিন থেকে শুধু বিচার চেয়েছেন আর বলেছেন আমার মেয়েটাকে তো কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। তামান্নার মা এই প্রশ্নও করেছিলেন যে যারা বোমা ছুড়লো, বোমা ছুড়ে আমার মেয়েটাকে মেরে ফেললো, তারা তো বোমাটা ছোড়ার আগে ভাবেনি, আজকে পুলিশ তাদের গ্রেপ্তার করার আগে কত ভাবছে। তো এই ঘটনা যখন ঘটেছিল তখন জুন মাসের পর থেকে জুলাই, অগস্ট, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেপ্টেম্বরে, এখনো পর্যন্ত এই চার্জশিট আসেনি। তামান্না কি বিচার পাচ্ছে, তামান্নার বাবা মা কি বিচার পাচ্ছেন, সেটা খুঁজতে গিয়ে 3টে হেডলাইন আমার চোখে পড়লো। প্রথমটা হচ্ছে তামান্নার গ্রামে পলাতক নেতা, বাড়ি তালাবন্ধ। দ্বিতীয় হেডলাইন, তামান্নার মৃত্যুতে ধৃত তৃণমূল নেতার পুত্র থেকে কালীগঞ্জের নবাব, এখনো অধরা 17 জন। এবং তারপর আরেকটা হেডলাইন, কালীগঞ্জে তামান্না খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত গাওয়াল সহ 2, 4 দিনের মাথায় ধরল পুলিশ। বোমা ছুটতে বলেছিলেন তিনি। এত তৎপরতা পুলিশের ছিল, আপনি দেখুন, ধরে ফেলছে, একের পর এক ধরে ফেলছে। তা জুন মাসের পর থেকে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর কেটে যাওয়ার পরে তাহলে পুলিশের সেই তৎপরতাটা গেল কোথায়? চার্জশিট আজ পর্যন্ত এলো না কেন? 3টে হেডলাইন আপনাদের বললাম, এইবার একদম সাম্প্রতিক যে হেডলাইন, যে খবর, সেটা আপনাদের সামনে রাখি।
তামান্না খুনের 81 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত দেওয়া হয়নি চার্জশিট। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপির সঙ্গে দেখা করতে যান তামান্নার মা, কিন্তু তার সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তামান্নার মা যখন এসপির সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে তার মুখের সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ। পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসেছেন তামান্নার মা ও বাবা। বিজয় উল্লাসের বোমায় ছোট্ট তামান্নার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযুক্তদেরকেই সাক্ষী করছে পুলিশ, অভিযুক্তদেরকেই সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছে পুলিশ। এইরকমই বিস্ফোরক অভিযোগ করেছেন তামান্নার মা। ভোট হিংসায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন সম্প্রতি বলেছিলেন, পুলিশ আমাদের সঙ্গে খেলছে, আমার মেয়ের মৃত্যু, রক্ত এগুলো নিয়ে খেলছে পুলিশ। পুলিশের তদন্তে আর ভরসা রাখতে পারছেন না তামান্নার মা। তিনি হাইকোর্টে যাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন, এবার আমরা সিবিআই তদন্ত চাইব। তামান্নার মা বলছেন, আর পুলিশের উপরে ভরসা নেই, ওরা আমাদের একরকম কথা বলছে আর গিয়ে ওদের সঙ্গে অন্যরকম কাজ করছে, আমরা আর পুলিশের উপর ভরসা রাখতে পারছি না, আদালতে যাচ্ছি, হাইকোর্টে যাচ্ছি, এবার আমরা সিবিআই তদন্ত চাইব। আর এইটা শোনার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দ্য গ্রেট লর্ড কুণাল ঘোষ, তিনি কি বলছেন? তিনি বলছেন, সিবিআই চাইছে চাক, সিবিআই চাইতেই পারে। এর আগে তো অভয়াকাণ্ডেও সিবিআই চেয়েছিল, তারপর সিবিআই আসার পরে ওরা বললো যে না, কই সিবিআই তো পারছে না। নোবেল যে চুরি হয়েছিল সেখানেও তো সিবিআই কিছু করতে পারেনি, চাইছে যখন চাক সিবিআই। তার মানে আপনি ভাবুন, অভয়াকাণ্ডের মতো একটা ঘটনা, যেখানে সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার, রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে তাদের অপদার্থতার অভিযোগ উঠেছিল, ব্যর্থতার অভিযোগ উঠেছিল, রাজ্য সরকার এবং প্রশাসন সম্পূর্ণভাবে ব্যাকফুটে ছিল, শাসক দল ব্যাকফুটে ছিল। সিবিআই এর ব্যর্থতায় তারা ফ্রন্ট ফুটে চলে এসেছে। এখন তারা সিবিআই এর ব্যর্থতার পর বুক চিতিয়ে বলতে পারছে, অন্য কিছুই তো হবে না, এখানে আমরা যা বলছি সেরকমটাই হবে, অন্য কিছুই তোমরা পাবে না, ওখানেও পাওনি, এখানেও পাবে না। আজ তারা সিবিআই এর ব্যর্থতার জন্য ফ্রন্ট ফুটে। অভয়াকাণ্ডের মতো ঘটনার পরেও অভয়াকাণ্ড নিয়ে আজ রাজ্য সরকার এবং শাসক দল ফ্রন্ট ফুটে শুধুমাত্র সিবিআই এর ব্যর্থতার জন্য। অভয়ার ঘটনা, একের পর এক দুর্নীতি, যাই হোক না কেন আমাদের রাজ্যে যেই তদন্ত করুক, একটা বেঙ্গল সিন্ড্রোমে আমরা আটকে রয়েছি, যেখানে কোথাও কিছু এগোয় না, গাড়ি কিছুতেই এগোয় না। রাজ্য পুলিশ থেকে, সিবিআই থেকে, ইডি থেকে, গোয়েন্দা বিভাগ, সব রকমের ট্যুর আমরা করে নিয়েছি, সমস্ত রুটেই ট্রাফিক জ্যাম, কোথাও কিছু এগোচ্ছে না। হয় কেউ গ্রেপ্তার হচ্ছে বা হচ্ছে না, সে জামিন পেয়ে যাচ্ছে বা জেলেই থেকে যাচ্ছে, কিছুদিন পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই মামলার কথা লোকজন ভুলেই যাচ্ছেন, কোথাও কোনো মামলা এগোনো, বিচার প্রক্রিয়া হওয়া, একটা শাস্তি, এসব কিচ্ছু আমরা দেখতে পাই না। একদিকে 3 বছর কেটে যাচ্ছে একটা চার্জশিট জমা দেওয়ার জন্য, আরেকদিকে চার্জশিটের দেখা নেই। তারপর কবে গিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে, প্রমাণ দেওয়া হবে, সওয়াল জবাব, সমস্ত প্রমাণ যাচাই করে দেখা, এই সবকিছু হয়ে তারপর একটা ভার্ডিক্ট সামনে আসবে, যদি কোনোদিন সেই ভার্ডিক্ট আমরা দেখতে পাই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, এবং সেই কারণেই আস্তে আস্তে মানুষের বিশ্বাস কমছে, ভরসার জায়গাটা কমছে, আর আমরা একটা অদ্ভুত চক্রব্যূহে আটকে বসে রয়েছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।